কেন কেন্দ্রীয় নেতৃত্বকে বারবার হস্তক্ষেপ করতে হবে? কেন কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে হবে যে এটা আপনি বলে ঠিক করেননি এবং এটা আপনার বলা উচিত নয়? তারা রাজ্যের রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল, এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। কার কথা বলছি? অবশ্যই ভারতীয় জনতা পার্টির কথা বলছি, বিজেপির কথা বলছি। 70 জনের কাছাকাছি বিধায়ক। বিরোধী দল হিসেবে সত্যি কথা বলতে গত 13 বছরের মধ্যে সব থেকে এফেক্টিভ রোল নিয়েছে বিজেপির বিরোধী পরিষদীয় বিরোধী দল, যা কংগ্রেস নিতে পারেনি, যা সিপিএম নিতে পারেনি। এটা স্পষ্ট ভাষায় বলা দরকার। এটা অস্বীকার করে লাভ নেই যে একটা সময় ডক্টর সূর্যকান্ত মিশ্র 2011 থেকে 2016 পর্যন্ত পরিষদীয় বিরোধী দলনেতা ছিলেন, সিপিএমের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে 2016 পর কংগ্রেস সেই জায়গাটা নেয়, আসন সংখ্যায় সিপিএমের থেকে কিছু বেশি পাওয়াতে আব্দুল মান্নান পরিষদীয় বিরোধী দলের নেতা পদে ছিলেন 2016 পর থেকে। ডাক্তার সূর্যকান্ত মিশ্র ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন। আব্দুল মান্নানও ঠিক আছে, মানুষের কাছে কোনো খারাপ মেসেজ তার সম্বন্ধে ছিল না, কিন্তু এরা পরিষদীয় বিরোধী দলটাকে চালানোর যে টেকনিক, যে লড়াইয়ের মানসিকতা, সেই মানসিকতা ছিল না। এটা স্পষ্টভাবে বলা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 70 জন বিধায়ক নিয়েও কিন্তু প্র্যাকটিক্যালি পরিষদীয় বিরোধী দল যে ভূমিকাটা বিরোধী দলের পালন করা উচিত সেটা করছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, এটার জন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা বাস্তব, যেটা স্পষ্ট সত্য, সেটা নিয়ে আমি আজকের প্রতিবেদন কেন শুরু করলাম। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা, রাজ্য বিজেপির অন্যতম সফলতম সভাপতি, কেন্দ্রীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, রাজ্য বিজেপির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভালো কাজ করেছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে। সেই মানুষটির কথায় কেন বারবার বিড়ম্বনায় পড়তে হবে রাজ্য বিজেপিকে? আমার প্রশ্নটা ঠিক এখানে। অশোক দিন্দা তিনি সদ্য 2021 নির্বাচিত হয়েছেন, তিনি ক্রিকেটের জগতের লোক ছিলেন, তার অভিজ্ঞতা কম, কিন্তু তাও বা একটু মেপে বুঝে কেন কথা বলবেন না, যেটার জন্য শেষ পর্যন্ত সর্বভারতীয় বিজেপি নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়? বেশ কয়েকদিন আগে থেকেই আমার এই কথাটা মনে হচ্ছিল যে ডাক্তার আরজিকরের প্রেক্ষিতে ডাক্তারদের যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে একটা স্বতঃস্ফূর্ততা আছে, এবং সেই আন্দোলনের মধ্যে হয়তো অনেক কিছু অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এই স্বতঃস্ফূর্ততারা ডাক্তাররা পেয়েছেন। ডাক্তারদের পাশে সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন। সেইখানে দাঁড়িয়ে রাজনৈতিক নেতাদের একটু মন্তব্য করতে হবে, মন্তব্য ছুটতে হবে। ডাক্তারদের আন্দোলনের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, এটা অস্বীকার করে লাভ নেই, সেটাও আমি খুব সংক্ষেপে বলবো। দেখুন, জুনিয়র ডাক্তাররা যে স্টাইলে আন্দোলনটা করেছেন, আন্দোলনের প্রচুর অভিনবত্ব ছিল। ধরুন, বিনীত গোয়েলকে গিয়ে সিদ্ধারা উপহার দেওয়া, এটা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল ভাবতে পারেনি। যে একটা আস্ত সিদ্ধারা বসিয়ে রেখে তার রেজিগনেশন লেটারটা তার হাতে তুলে দিচ্ছেন ডাক্তার আন্দোলনের জনৈক নেতা। এটা অসামান্য একটা ভূমিকা পালন করেছেন। মানে এটা কিন্তু খুব নাড়া দিয়েছিল সাধারণ মানুষের সেন্টিমেন্টে, যে কলকাতার পুলিশ কমিশনারকে তার সামনে একটা সিদ্ধারা রাখা হয়েছে, আর তাকে একটা পদত্যাগপত্র, আপনি পদত্যাগ করুন, উই ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স আপন ইউ, আপনি রিজাইন করুন, বেরিয়ে যান। এই যে মেসেজটা, যে স্টাইলে অপারেশনটা, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল উঠোরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে, এই যে অসামান্য স্লোগানটা দিয়েছেন, আমরা শুনেছি কোনোদিন রাজনৈতিক নেতাদের মুখে এইভাবে ছড়া কাটতে শুনেছি? জুনিয়র ডাক্তাররা তো দেখালেন, সেটা অ্যাপিলিং মনে হচ্ছে, যার জন্য সামান্য চাওলা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে, মানে সারাদিনের রোজগার দিয়ে ভোরবেলায় সে ডাক্তারদের চা খাইয়েছেন, বহু মানুষ এসে পাশে দাঁড়িয়েছেন। সেটা তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের একটা সাপোর্ট জেনারেটেড হয়েছে ডাক্তারদের পেছনে, অস্বীকার করে লাভ নেই। ডাক্তারদের ত্রুটি বলতে কি? ধরুন, এই আন্দোলনটার মধ্যে যেমন তারা সঠিকভাবেই কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেননি বলেছিলেন, কিন্তু তাও কোনো রাজনৈতিক দলের নেতাদের ডাক্তারদের পাশে এসে দাঁড়াতে দেখা গেছে। তারা হয়তো ততটা প্রভাবশালী নয়, কিন্তু তারা ভেতরে ঢুকেছেন। কিন্তু তারা আদতে হয়তো বামপন্থী, তারা সেখানে ঢুকেছেন। আবার পাশাপাশি সেই ডাক্তাররা যখন ডাক্তার অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, তিনি যখন গেছেন, তখন গো ব্যাক স্লোগান দিয়েছেন। আমি একজন জুনিয়র ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা, গো ব্যাক না বলে আপনারা যে স্টাইলে সিদ্ধারা উপহার দিয়েছেন বিনীত গোয়েলকে, আপনারা তো বলতে পারতেন, অভিজিৎবাবু নমস্কার, আপনি আমাদের এই আন্দোলনের মধ্যে আসবেন না, কারণ আপনার একটা রাজনৈতিক সত্তা আছে। ভদ্রভাবে বলা যেত না? আমাকে একজন জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতৃত্বের মুখ হিসেবেই আছেন তিনি, কোনো একটি টিভি চ্যানেলের টক শোয়ের পরে যখন কথা হচ্ছিল, তিনি বললেন, দেখুন, ওটা আমাদের ভুল হয়েছে,
ভুলকে ভুল স্বীকার করা উচিত। যারা করেছেন গো ব্যাক তারা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের নাম বললেন ডিএসও, তাঁদের সংগঠনের ছেলেরাই এটা মেনলি করেছে এবং ডিএসও এজেন্ডার মধ্যে এগুলো থাকে। তারা ওর মধ্যে ঢুকে থেকে এই আন্দোলনটাকে একটা ভুল মেসেজ দিলেন। অভিজিৎবাবু দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রাক্তন বিচারপতি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানের, তার কারণ তার জন্যই বাংলায় এত 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 দুর্নীতি কিন্তু রিভিল্ড হয়েছে। সেই মানুষটা যদি ভুল করেও গিয়ে থাকেন, আমার মনে হয়েছে তার না গেলেই ভালো হতো। তাকে একটু ভদ্রভাবে বলা যেত না, নমস্কার অভিজিৎবাবু, আপনি এখানে প্লিজ আসবেন না, এটা আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে এখানে অ্যালাউ করছি না, আপনি যেহেতু একটি দলের নির্বাচিত সাংসদ, বলা যেতে পারত, করেননি তার। অগ্নিমিত্রা পাল বিজেপির রাজ্য অফিসের কাজ দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তাকে গো ব্যাক স্লোগান দিয়েছেন। পরবর্তীকালে অবশ্য ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা বলেছেন ওটা আমাদের ভুল হয়েছে। অথচ সেই রাজ্য বিজেপির অফিসে সল্টলেকে, ওই ডাক্তারানন্দনের খুব কাছে রাজ্য বিজেপির কেন্দ্রীয় অফিস, সেই অফিসে গিয়ে বাথরুম টয়লেট ব্যবহার করা হচ্ছে, স্নানের জন্য ব্যবহার করেছে বাথরুমগুলো, এবং সেখানে গিয়ে মোবাইল চার্জ করা হচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে যে আপনি সেই পার্টি অফিসের সুযোগ সুবিধাগুলো আপনি সবই নিলেন, আর অগ্নিমিত্রা পাল সেই পার্টি অফিসে যেতে গিয়ে গো ব্যাক স্লোগান শোনা হলো। আমি জানি না সেখানে ডিএসওর ভূমিকা ছিল কিনা। ডাক্তাররা এগুলো টুকরো টুকরো ভুল করেছেন। যেভাবে ধরুন ডাক্তাররা হঠাৎ আচমকা উন্নাও হাতরাস বলে একটা দেবাশিস হালদার, খুব তরুণ মুখ, তিনি একটি বক্তব্য রাখলেন, যারা মালা পরিয়েছেন তাদের আমরা এই 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 ব্যাটনটা হাতে নিতে দেব না। প্রশ্নটা হচ্ছে যে আজকে যদি কেউ বলে যে বানতলা ধানতলার ক্ষেত্রে তাহলে আপনাদের ভূমিকাটা কি, তাহলে তো আপনারা সেই কারণেও কি বলবেন যারা বানতলায় অন্য ভূমিকা, ধানতলায় অন্য ভূমিকা পালন করেছেন তারা এখানে ওয়েলকাম নয়? প্রশ্নটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের রাজনীতির মধ্যে কথা বলাটাই উচিত হয়নি, ব্যক্তিগতভাবে মনে হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালকে ওইভাবে স্লোগান দেওয়াটাই উচিত হয়নি। ভদ্রভাবে বলা যেত, খুব ডিসেন্ট ওয়েতে বলা যেত, কারণ জুনিয়র ডাক্তারদের মোডাস অপারেন্ডিটা কিন্তু খুব ডিসেন্ট ছিল সমস্ত ক্ষেত্রে। ডিটারমিনেশন ছিল কিন্তু ডিসেন্ট ছিল। ডিসেন্সিটা ভেঙেছেন যখন অভিজিৎবাবুকে ওইভাবে প্র্যাকটিক্যালি অসম্মানিত করেছেন। এই অসম্মানিত করার কালচারটা কিন্তু জুনিয়র ডাক্তারদের যে ফর্মে আন্দোলনটা করছেন তার সঙ্গে মানানসই নয়। কেউ কেউ এটা বলবেন বামপন্থীরা ভেতরে আছেন বলেই এটা হতে পারে। প্রত্যেক ডাক্তারের নিজস্ব স্বাধীন মতামত আছে, থাকতেই পারে। তারা আদতে গোঁড়া বামপন্থী হতে পারেন, আলট্রা লেফট হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু তাদের আন্দোলনটা তো সমর্থনযোগ্য। আর সেই আন্দোলনটা নিয়ে কেন দিলীপবাবুর মতো ভেটেরান রাজনৈতিক নেতা কথা বলবেন? আমি প্রথমেই বলেছি দিলীপবাবু অত্যন্ত দক্ষভাবে রাজ্য বিজেপির সভাপতির পদটা চালিয়েছিলেন। সেই মানুষটা মাঝে মাঝে এমন বিড়ম্বনার কথা বলে যাতে রাজ্য বিজেপি বিড়ম্বনায় পড়ে। ডাক্তাররা মুখ খুললেন কেন? অনেকেই বলছেন ডাক্তাররা মুখটা খুলতেন না। খুললেন তার কারণ এই দিলীপবাবু, এই অশোক দিন্দা, এরা এই জাতীয় কথাবার্তা বলেছেন বলে। অশোক দিন্দা নবাগত তরুণ, আবেগ বেশি, রাজনীতি জগতের লোক ছিলেন না, এসে গেছেন, তিনি করেছেন, তিনি ভুল করেছেন, সেটা তবু মানা যায়। দিলীপবাবুর ক্ষেত্রে মানা যায় কেন, মানা যাবে কেন? আমি এই প্রশ্নটা করছি। কবে রাজ্য বিজেপি সাবালক হবে? ছোট্ট ছোট্ট এই দাগগুলো কিন্তু বড্ড বেশি ক্ষতি করে দেয়, ভীষণভাবে ক্ষতি করে দেয়। আচ্ছা, এই ডক্টর সুকান্ত মুন্দা, শুভেন্দু অধিকারীরা গেছেন ডাক্তার আন্দোলনে, ওখানে গেছেন, আরজি করে গেছেন, জানি না। অধীর চৌধুরী গিয়েছেন, গো ব্যাক স্লোগান শুনেছেন, কিন্তু এরা জাননি, এরা জানেন। এই ইন্টেলিজেন্সটা দিলীপবাবুর কেন থাকবে না? তিনি ইচ্ছাকৃতভাবে গিয়ে এই ক্ষতিটা করলেন রাজ্য বিজেপির। আমি বলছি বিজেপির এটা ক্ষতি হলো, মারাত্মক ক্ষতি হলো। কেন দেখুন, ডাক্তারদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষের একটা সাংঘাতিকভাবে বন্ডিং তৈরি হয়ে গেছে। সাধারণ মানুষরা মনে করছেন ডাক্তাররা যেভাবে আন্দোলন করছে সেটাই ঠিক। তো সেইখানে দাঁড়িয়ে সেইটাকে হিট করা, এবং কিভাবে হিট করা, আমি দিলীপবাবুর বক্তব্যটা আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে। মানে আমার সেদিনই মনে হয়েছিল কী করলেন দিলীপবাবু, নিজের দলের ক্ষতি করছেন, এটুকু বোঝার শক্তি তার নেই। আমি বিশ্বাস করি তার বোঝার শক্তি আছে, কিন্তু তাও করেছেন। কেন করেছেন আমি সেটাতে যাব না, সেটা আপনারা বুঝে নিন, কিন্তু তাও করেছেন। কি বলেছেন দিলীপবাবু একটু শুনুন। বলেছেন এত নাটক করে কী লাভ হলো, যারা বদলি হলেন তারা প্রমোশন পেলেন। হ্যাঁ, বিনীত গোয়েল বদলি হয়েছে, প্রমোশন পেয়েছে, তার বিরুদ্ধে কথা বলুন, কিন্তু এত নাটক করে লাভটা কী হলো? বলছেন দিলীপ ঘোষ, যিনি এত বছর ধরে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, যিনি দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সেই মানুষটা বলছেন এত নাটক করে লাভ কী হলো? মোমবাতি জেলে তালি দিয়ে লাভ কী হলো? মোমবাতি জেলে তালি দিয়ে লাভ কী হলো? মানে মোমবাতি তো সাধারণ মানুষ জ্বেলেছেন, লাভ কী হলো? মানে কী বলতে চাইছেন আপনি? আপনি কে বলতে চাইছেন?
সাধারণ মানুষকে অসম্মান করে কোনো রাজনৈতিক দল চলতে পারে? তারপর বলছেন কেন মানুষ 1.5 মাস কষ্ট করলেন। আরে মানুষ কেন 1.5 মাস কষ্ট করলেন মানুষ বুঝবে। কেন আপনারা আমি দিলীপ বাবুকে বলছি, আপনি রাজ্য বিজেপি দীর্ঘদিনের সভাপতি ছিলেন, কেন আপনি দিনের পর দিন স্বাস্থ্য ব্যবস্থার খুঁটিনাটি বিষয় নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারেননি? এটা তো আপনারও ব্যর্থতা। আজকে আপনি অভিযোগের আঙুল তুলতে গিয়ে বলছেন কেন মানুষ 1.5 মাস কষ্ট করলেন, হাসপাতালে যে অব্যবস্থা তার কি কোনো পরিবর্তন হলো? এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে ঘুরছে। আর এই প্রশ্ন তো মানুষের মুখে মুখে ঘুরছে যে ডাক্তাররা যে ফর্মে আন্দোলন করলেন আপনারা রাজনৈতিক নেতারা সেটা করতে পারলেন না, কেন করেনি? আমি ছোট ছোট কয়েকটা উদাহরণ দেবো। আমি দেখুন অশোক দিন্দা কী বলেছেন, আমার মনে হচ্ছে ইম্যাচিওর পলিটিশিয়ান, তার কাছে খুব বেশি কিছু আশা করা উচিত নয়। কিন্তু দাবরানি খেয়েছেন, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দাবরানি দিয়েছেন, এটা যথাযথ কাজ হয়েছে। অশোক দিন্দা কী বলেছেন আমি একটু শুনে নিই। স্বার্থপর আখ্যা দেন, এই ডাক্তাররা আন্দোলন করলো, পাশে দাঁড়ালাম অদ্ভুতভাবে, যে 5টা দাবি করলো তার মধ্যে ফাঁসির দাবি নেই। ইম্যাচিওর ব্রেন, মানে ম্যাচিউরিটির অভাব থাকলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে। অশোক দিন্দা এটা বলেছেন। দিলীপ বাবুর কথা বলছি, তিনি জানেন তার এই কথার ইম্প্যাক্টটা কী হবে। তার ইম্প্যাক্টটা হলো আলটিমেটলি এই উন্নাও হাতরাস নিয়ে জুনিয়র ডাক্তাররা প্রেস স্টেটমেন্টটা দিলেন। আমি বলছি তাদের এই বক্তব্যটা দেওয়া উচিত হয়নি, ইগনোর করা উচিত ছিল। জুনিয়র ডাক্তাররা যে ফর্মে আন্দোলনটাকে গড়ে তুলেছে সেটা সমস্ত রাজনীতি ঊর্ধ্বে গেছে। তাদের সম্বন্ধে আমারও অনেক অভিযোগ আছে যে আপনি বামপন্থীদের জায়গা দিচ্ছেন। আপনি বামপন্থী নেতারা, ছোটোখাটো নেতারা আপনাদের আন্দোলনের ভেতরে ঢুকেছে, সেটা টিভির ক্যামেরাতেও দেখা গেছে। তাদের তো গো ব্যাক স্লোগান দেননি, গো ব্যাক স্লোগান অভিজিৎ গাঙ্গুলিকে, গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রা বলকে। তারা বলছেন অবশ্য যে এটা ডিএসওর একটা অংশ আছে আমাদের মধ্যে, তারা এই কাণ্ডটা করছেন। তাদের তো নিয়ন্ত্রণ করা আপনাদের তো বলা উচিত ছিল সরি। যে কোনো মানুষকে, অভিজিৎবাবু কেন, যে কোনো মানুষ গেলে নমস্কার বলে হাত জোর করে বলা উচিত ছিল। আপনার বিনীত গোয়েলের অফিসে গিয়ে কোনো ডিসেন্সির অভাব দেখিয়েছেন? যে মানুষটা দাঁড়িয়ে থেকে আপনার আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল 40 মিনিট ভাঙচুরের নেতৃত্ব দিয়েছেন, ইশারাতে নেতৃত্ব দিয়েছেন, সেই মানুষটার সঙ্গে তো সভ্য ভদ্র ডিসেন্ট ওয়েতে কথা বলেছেন, ব্যঙ্গ করেছেন, বিদ্রোহ করেছেন, ডিসেন্ট ওয়েতে কথা বলছেন, সেটাই তো আপনাদের সঙ্গে মানানসই। আর সেইখানে দাঁড়িয়ে আপনি অভিজিৎ গাঙ্গুলির মতো লোক, যে মানুষটা না থাকলে বুঝতেই পারতাম না যে বাংলায় এই পরিমাণ দুর্নীতি হয়, যিনি 19টার মধ্যে 17টা মামলাকে সিবিআইতে ঢোকাতে বাধ্য করেছেন, সুপ্রিম কোর্টও সেটা অস্বীকার করতে পারেনি। আজকে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের জেলে, যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, কাটছে এই মানুষটা। আর সেই মানুষটাকে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অসম্মান করলেন, অপমান করলেন। তিনি ভুল করতে পারেন, কিন্তু তিনি যদি ভুল করে থাকেন তাহলে আপনারা কেন ভুল করলেন? জুনিয়র ডাক্তাররা আপনারা তো দিশারি। আমি বলছি আপনারা তো দিশারি। কিঞ্জল নন্দ আমার খুব অন্যতম খুব প্রিয় মুখ, মানুষটিকে দেখলে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। অত্যন্ত প্রতিভাবান মানুষ। আমি খালি বারবার ভাবতাম বাংলার রাজনীতিতে এই যুবকদের উত্থান হচ্ছে না কেন? নতুন রেনেসাঁ থেকে তো এই যুবকদের মুখগুলো সামনে দরকার। কিঞ্জল নন্দ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটুকু হয়েছে তা এই আন্দোলনের জন্যই হয়েছে। মানুষকে আন্দোলনকে নাটক বলা হলে সাধারণ মানুষকে অপমান করা হয়। তাদের রাজনীতিকদের হাতেও তো অনেক ক্ষমতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কী করেছেন যথাযথ বলেছেন। কিন্তু কিঞ্জলবাবুকে আমি একটা কথা বলবো, উইথ ডিউ রেসপেক্ট, আমি আবার বলছি, ডাক্তারদের এই আন্দোলনটা আমাকেও অনেক কিছু শিখিয়েছে। নতুন ফরম্যাটে রাজনীতি করা উচিত রাজনীতিবিদদের, আমি বলেছি, ডাক্তাররা সেটা দেখিয়েছে। কিন্তু সেই দিনকে মীনাক্ষী মুখোপাধ্যায়রা যদি ওই ডেড বডি গাড়িটা না আটকাতেন, সেদিনকে যদি সজল ঘোষ, অগ্নিমিত্রা পলরা ঝাঁপিয়ে না পড়তেন, ক্যামেরা এইভাবে ফোকাসড হতো না। কিঞ্জলবাবু এটাও ভুলে যাবেন না, সেদিন জুনিয়র ডাক্তাররা কিন্তু ডেড বডি গাড়ির সামনে শুয়ে পড়তে পারেননি। শুরুটা করেছেন রাজনৈতিক নেতারা, পরবর্তীকালে রাত জাগার ডাকটা দিয়েছেন প্রেসিডেন্সি ছাত্রী, তিনি ডাক্তার নন, তাঁরা পথ দেখিয়েছেন। সবটা নিজেদের ক্রেডিট নেবেন না, এটাতে নিজেদেরও ছোট করা হয়। কিঞ্জল এই মুহূর্তে অন্যতম প্রতিভাবান মুখ, মানুষ দেখলেই মানুষ শ্রদ্ধা নিয়ে তার সম্বন্ধে কথা বলেন। সেই কিঞ্জল নন্দ যখন সবটাই নিজের কলমে ক্রেডিটটা, নিজেদের কাছে ক্রেডিটটা নিতে চান, ডাক্তাররাই পথ দেখিয়েছেন, তখন খারাপ লাগে বলে বলছি, খারাপভাবে নেবেন না কিঞ্জলবাবু। আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলেও বলবো, এটা শুরুটা করেছেন কিন্তু আমি বলছি অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পরবর্তীকালে রাত জাগার ডাকটা দিয়েছিলেন কিন্তু প্রেসিডেন্সি কলেজের ছাত্রীরা। তার পরবর্তীকালে বা সেই ঠিক তার আগে পরে থেকে জুনিয়র ডাক্তাররা ব্যাটন নেন এবং তারপর সাধারণ মানুষ হাতে ব্যাটন নিয়ে নেন। তারপরে রাজনৈতিক নেতারা, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারাও তাদের মতো মিছিল মিটিং করেন। কিন্তু আপনারা সব ক্রেডিটের অংশীদার নন।
শুরুটা একজন করেছেন, আপনারা মোমেন্টামটা তুলেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য, সত্যি কথা স্বীকার করাটা দরকার। কিঞ্জলবাবু শুধরে নেবেন, সংশোধন করে নেবেন, 100% ক্রেডিট আপনার না, মানুষ নিয়েছে তো, আপনাদের কাছ থেকে নিয়েছে, অস্বীকার করবে না। কিন্তু আবার এটাও পাশাপাশি বলি, প্রথম লড়াইটা করেছেন অগ্নিমিত্রা পল, সজল ঘোষ, মীনাক্ষী মুখোপাধ্যায়রা, তারা রাজনৈতিক ব্যক্তি। সেই দিন যদি জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়তে পারতো ডেড বডির গাড়ির ওপর, গাড়িটা বেরোতে পারতো না। সতীর্থর বডি নিয়ে পালাচ্ছে পুলিশ, বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পারেনি। আর আপনারা কিঞ্জলবাবু, আপনাদের বলি, জুনিয়র ডাক্তারদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা চাইছেন না কেন? সেখানে কিন্তু কিন্তু ভাব কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মাননীয় বলবেন, সেটাই ঠিক, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা কেন চাইবেন না আপনারা বলুন তো? দেবাশিস হালদার একটা বক্তব্য শুনছিলাম, খুব যুক্তিসঙ্গতভাবে একটা কথা বলেছেন আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু সেই রাষ্ট্র যদি জাস্টিসের মাঝখানে যদি অন্তরায় হয়, তখন তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এত ঘুরিয়ে কথা বলার দরকার কি? যত নাটের গুরু তো 14 তলার ওই মহিলা, স্বীকার করতে অসুবিধে কোথায়? এত কিন্তু ভাব কেন? তার আন্ডারে চাকরি করেন বলে? নট এক্সপেক্টেড। আপনাদের বলিষ্ঠতা দরকার ছিল, ভোকাল হওয়া দরকার ছিল। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে চিঠিটা ওইখানে ধরিয়ে বলা উচিত ছিল ইউ রিজাইন ফ্রম ইউর পোস্ট। তাহলে মানুষের কাছে আপনাদের বিশ্বাসযোগ্যতাটা আর একটু বাড়ত। ভেবে দেখবেন কিঞ্জলবাবু, আমি আপনাদের ভীষণ 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 ভীষণভাবে অনুরাগী, সমর্থন করি। আমি বলছি আমি সমর্থন করি। জুনিয়র ডাক্তাররাও আমাকেও এই বয়সে অনেক কিছু শিখিয়ে গেল। আমি রাজনৈতিক নেতাদের বলি, ওই ধর্মতলা একটা ধর্ণা মঞ্চ করে সাজগোজ করে বসে থেকে দিনের পর দিন আন্দোলন করে কোনো এফেক্ট নেই। কিন্তু দেখুন, বিনীত গোয়েলের ঘরে ঢুকে একটা সিদ্ধারা দিয়ে, এরকম একটা সিদ্ধারা দাঁড় করিয়ে একটা পদত্যাগপত্র এরমভাবে হাতে তুলে দেওয়া, এর মধ্যে কিন্তু অনেক বড় মেসেজ আছে। রাজনৈতিক নেতারা শিখুন পথটা। আমি শেষ করবো আজকের এই প্রতিবেদনে এই কথা বলে। আমি জুনিয়র ডাক্তারদেরও সমালোচনা করলাম, আবার জুনিয়র ডাক্তারদের পক্ষেও দাঁড়ালাম। কেন করলাম? যেটা ভ্রান্তি সেটা দূর করা তাদের দরকার, সেটা তারা করেননি। অনেকগুলো ত্রুটি বিচ্যুতি করেছেন, কিন্তু তারাও পথ দেখিয়েছেন। কত বয়সেদের 26, 27, 28, 29 বছরের যুবকরা পথ দেখালেন বাংলার মানুষকে যেভাবেও আন্দোলন করা যায়। গণ অভ্যুত্থান একটা গড়ে তোলার তৈরি করার চেষ্টা হয়েছে। মানুষের যে জাগরণ হয়েছে, শিক্ষিত মধ্যবিত্ত মফস্বলের মানুষের যে জাগরণ হয়েছে, কাটসি জুনিয়র ডাক্তারদের এই নেতৃত্ব। কিন্তু তারা 100% ক্রেডিট নয়। রাজনৈতিক নেতারাও যথেষ্ট লোক জুগিয়েছেন, এই মিছিলে লোক জুগিয়েছেন। রাজনৈতিক নেতারাও কিন্তু ছাত্র সমাজের মিছিল করিয়েছেন। সিপিএম কিন্তু ধর্ণামঞ্চ বেঁধেছে, বিজেপি কিন্তু ধর্ণামঞ্চ বেঁধেছে, কংগ্রেস কিন্তু ধর্ণামঞ্চ বেঁধেছে। তারাও আন্দোলনে থেকেছে। সবাইকে আন্দোলনে শরিক করাটাও তো কাজ হতো। আর পাশাপাশি আমি শেষ করবো একটা খুব মৌলিক কথা বলে, রাজনৈতিক নেতারা যারা বিরোধীরা রাজনীতি করছেন 13 বছর ধরে, আমি সিপিএমের কাছে বলবো, কংগ্রেসের কাছে বলবো, বিজেপির কাছে বলবো, গত 13 বছর ধরে কেন আপনারা রুগী কল্যাণ সমিতি ভাঙার জন্য কেন দরবার করেননি? কেন আন্দোলন গড়ে তোলেনি? সিপিএমের নয় পিছু টান ছিল তারা রুগী কল্যাণ সমিতির নাম করেই তো করাপশনটা ঢুকেছে। কেন দিনের পর দিন 2077 জন ফ্যাকাল্টি ডাক্তার রিক্রুটমেন্ট নেই? এই তথ্যটা আপনারা সারফেসে কেন আনতে পারেননি রাজনৈতিক নেতারা? কেন 29,000 নার্সিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে? কেন রাজনৈতিক নেতারা এটা নিয়ে প্রত্যেকটা হাসপাতালের সামনে গণ ডেপুটেশন, গণ আন্দোলন, ধর্ণামঞ্চ করেননি? কেন মানুষকে কেন বোঝাতে পারেননি? কেন স্বাস্থ্যসাথীর নামে সমস্ত প্রাইভেট নার্সিংহোমগুলো এখন স্বাস্থ্যসাথীর কার্ড ফিরিয়ে দিচ্ছে? অথচ আয়ুষ্মান ভারত এই পশ্চিমবঙ্গে থাকলে 60% টাকা কেন্দ্র থেকে আসতে পারত। কোনো হসপিটাল কিন্তু টাকা কার্ডটা ফেরোতে পারত না। কেন এটা নিয়ে জবরদস্ত আন্দোলন বিজেপির তরফ থেকে গড়ে তোলা হয়নি? যে আয়ুষ্মান ভারত কেন নেবেন না, সেখানে প্রধানমন্ত্রীর নামটা আছে বলে। এটা নিয়ে তো মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা বাড়ানো যেত। এই যে রেফারেন্স সিস্টেম, ছোটো ছোটো হাসপাতাল থেকে কলকাতায় পাঠিয়ে দেবো, কাছে ভালো নার্সিংহোম থাকলেও সেখানে ভর্তি করতে পারছে না কেন? স্বাস্থ্যসাথী দিচ্ছে না। এর রুট কজে চলে যেতে পারতো না রাজনৈতিক নেতারা? কেন করেননি? 13 বছর ধরে করেননি। আজকে জুনিয়র ডাক্তাররা করেছেন, তাদের সাধুবাদ প্রাপ্য। তাদের সমালোচনা এইভাবে করার অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই। তিনি দিলীপ ঘোষ হতে পারেন, তিনি অশোক দিন্দা হতে পারেন। আর ওই ডাক্তারবাবুদেরও বলবো, জুনিয়র ডাক্তারদের বলবো, ধরাকে সরা মনে করবেন না। আপনারা অবশ্যই একটা ভালো কাজ করেছেন, বলিষ্ঠতা দেখিয়েছেন, কিন্তু নিজেদের ঈশ্বর ভাববেন না। আপনাদের কথাবার্তায় আজকাল কিন্তু প্রকাশ পাচ্ছে আপনারা ঈশ্বর সম মনে করছেন। খুব তাড়াতাড়ি লাইমলাইটে এলে আলো কিন্তু মাথা ঘুরিয়ে দেয়। বড্ড বেশি আলো হয়তো আপনারা পেয়ে গেছেন। একটু নিয়ন্ত্রণ করুন, নিজেদের কথাবার্তা বাং সংযম রাখুন,
মানুষকে সম্মান দিতে শিখুন। প্রতিপক্ষ হতে পারে, আপনার যা পছন্দ হবে না সেটা তো একটু নিয়ন্ত্রণ রাখুন, এটাও দরকার। জুনিয়র ডাক্তাররা কিন্তু পথ দেখাচ্ছে, নবজাগরণ ঘটলে জুনিয়র ডাক্তারদের ভূমিকাটা অস্বীকার কেউ করতে পারবে না, কারণ তারা দেখিয়ে দিয়েছে রাজনৈতিক নেতাদের, প্র্যাকটিক্যালি কান ধরে শিখিয়ে দিয়েছে কি করা উচিত কি করা উচিত না। মুশকিলটা হচ্ছে রাজনৈতিক নেতারা এটাতে বোধহয় কোনো রাজনৈতিক নেতা, দিলীপ বাবুদের মতো রাজনৈতিক নেতা বড্ড উষ্মা হচ্ছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। সেই উষ্মা এবং যন্ত্রণা কমানোর জন্য শেষ পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে হস্তক্ষেপ করে বলতে হলো, অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরা বললেন এনাফ ইজ এনাফ, আর যেন কোনোদিন জুনিয়র ডাক্তারদের অসম্মান করার চেষ্টা করবেন না। আমি বলবো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যথাযথ ভূমিকা পালন করেছেন এবং এটাই করার দরকার ছিল।